হই হই কাণ্ড, রই রই ব্যাপার ২০ দেশের চোখের সামনে দিয়ে ঘটনা ঘটিয়ে দিয়েছে। আর সেই বিষের এক কিন্তু আমাদের পাশের দাদারাও আছেন। আগে আওয়াজ দেয়, তারপর খেলে বলে পারলে ঠেকা। দ্যাটস কল দ্য পাওয়ার অফ সাহস। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনার নামটাই একটা ব্র্যান্ড। আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনূসকে। না, আমি বিশ্বাস করি অন্য যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রধান এই জিনিসটার ক্যাপাবিলিটি নাই, যেই জিনিসটার জন্য দীর্ঘ একটা সময় ধরে আমরা অপেক্ষা করছি। আর মাত্র গুনে গুনে 7 দিন, অর্থাৎ একটা ডিলে এখানে 5টা পাখি মরতেছে, 2 পাখি নয়, 3 পাখি নয়, এক ডিলে 5টা পাখি কমপক্ষে মরবে। এখানেই শেষ খেলা। দেশ ছেড়ে পালালো এবং পালানোর আগে এই একইভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিল প্রেসিডেন্ট। কোথায় গেছে, মানে কোন অবস্থানে, সেটা এখনো চিহ্নিত হয়নি। দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট। দর্শক, হঠাৎ করে গত রাতে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছিল। মধ্যরাতে মানে রাত 2টার পরে গণমাধ্যমে যে খবরগুলো আসতে শুরু করেছিল সেটা বেশ আতঙ্কজনক। হারে হারে টের পাইবেন দেশ কোথায় চলে গেছে, হারে হারে টের পাইবেন। কেউ ষড়যন্ত্র করে বাঁচতে পারবেন না। বর্ষিতে গাইটা ফালাইছে, এখন শুধু জাল দিয়া উপরে উঠাবে। হ্যাঁ, জাল দিয়া উপরে উঠাবে। এই মাছ আর দৌড়াদৌড়ি করতে পারবে না। অনেকেই মনে করছেন ডক্টর ইউনূস কেমন জানি চ্যাট ব্যাট নাই, কোনো রিয়াকশন নাই, উনি কিছুই করতেছে না, উনি আপনাদের মতো বক বক করবে না, উনি হলো ডুবো জাহাজ। জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে, ওয়াকারের পরনের কাপড় খুলে এটা ওয়াকার জানে। পিঠের চাপড়া তুলে ফেলবে, এটা ওয়াকার জানে। জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে, এটা ওয়াকার জানে। যে 15 সেনা অফিসার সাব জেলে রয়েছে তাদেরকে আমরা কারাগারে দেখতে চাই। প্রয়োজনে এর জন্য আন্দোলন শুরু করতে হবে, কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভবিষ্যতে মনে রাখবেন, এই যে এদেরকে যদি প্রচলিত আইনের ব্যবস্থায় যদি বিচার করা হয়, এখানে 3টা জিনিসকে আপনি দাবিয়ে রাখতে পারতেছেন। নাম্বার 1, ভবিষ্যতে যারা যাবেন ফেসিস্ট হতে চাইবেন, সরকারের বাহিনী ইউজ করে খুন খারাপি, নির্যাতন, ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন, ইউ নো দ্য কনসিকুয়েন্স। এবং আর্মি অফিসাররা করার আগে 3বার ভাববে করবে কিনা, এবং তাদের ইন্টারনালি অনেক রিফর্মস হবে। আই ক্যান টেল ইউ দ্যাট আনডাউটেবলি, লেডিস এন্ড জেন্টলম্যান। সেকেন্ড থিং হলো, ভারতকে এটা বলা, মনে রাখবেন, ভারতীয় আগ্রাসন প্রতিষ্ঠা হয় বাহিনীর মাধ্যমে, নট বাই দ্য গভর্নমেন্ট। বিকজ বাহিনী দ্বারাই মানুষকে শোষণ করা হয়, বাহিনীর দ্বারাই মানুষকে ভয় দেখানো হয়, বাহিনীর দ্বারাই বিভিন্নভাবে মানুষকে হ্যারাস করার মাধ্যমে মামলা মোকদ্দমা যা বলেন আপনি সবকিছু বাহিনী করে, পুলিশ করে, র্যাব করে, আপনার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিগুলো তারা করে থাকে, এভাবে এগুলো তারা এক্সিকিউট করে, সাধারণত সিভিল গভর্নমেন্ট। সো দেয়ারফর এদেরকে যদি আইনের মুখোমুখি করা হয়, তাহলে ভবিষ্যতে ভারতীয় আগ্রাসন বা আধিপত্য বিস্তার করতে গেলে 3বার ভাববে যে কোন সরকার কেন না। অর্থাৎ একটা ডিলে এখানে 5টা পাখি মরতেছে, 2 পাখি নয়, 3 পাখি নয়, এক ডিলে 5টা পাখি কমপক্ষে মরবে। এই যদি তাদেরকে এভাবে যদি আপনার এদেরকে যদি বিচারের সম্মুখীন করা হয়, আমি মনে করি। এবং এত মানুষ হত্যাকাণ্ড, হত্যার যারা স্বীকার করেছেন, এবং আমরা যে আজকে গুমের একটা কাহিনী শুনি, লেডিস এন্ড জেন্টলম্যান, জেনারেল ওয়াকারও কিন্তু বিপদগ্রস্ত এখন, কারণ উনি কোনো কুলই মনে হচ্ছে পাচ্ছেন না এখন। এবং আমি বারবার বলি, এখানে আমাদেরকে কিন্তু খুবই রিজনেবল হতে হবে। যারা বিপ্লবের ন্যূনতম সহযোগিতা করেছে তাদেরকে ধ্বংস করা যাবে না, তাহলে ভবিষ্যৎ বিপ্লবে বাংলাদেশের পক্ষে কেউ দাঁড়াবে না। আমরা যেন অতিরঞ্জিত কাজ না করি। এটা প্রথমেই ভুল হয়েছে একটা জায়গাতে, আপনার এই রাষ্ট্রপতি চুপ্পুকে রাখা কি পরিমাণ বিপদ বাংলাদেশের জন্য এসেছে, এটা আপনারা যারা গভীরভাবে এই ক্রাইসিসটা বিশ্লেষণ করতে পারবেন তারা জানেন। রাষ্ট্রপতি চুপ্পুকে তার জায়গায় রাখা সব বিপদের মূল হচ্ছে এই একটা জায়গা, সাংবিধানিক এই বড় পোস্টে এই ব্যক্তিকে রাখা। এটা উচিত ভুল করেছে, ভুল কিন্তু সরকার করতে পারে, এটা আপনার মাথায় রাখবেন। সো আমার এই প্রশ্নটা এই জায়গাতে, সরকার যেটুকুটা ভুল করেছে তার মধ্যে আপনার একটা ভুল হলো যে আপনার চুপ্পুকে এখানে রাখা উচিত হয় নাই। সিরিয়াস ডিজাস্টারিয়াস মিস্টেক, এভরিথিং কোনো না কোনোভাবে এখানের সাথে কানেক্টেড আছে। সেটা আমাদের উচিত নাই। এবং এত বড় একটা বিপ্লবের পরে আপনাকে বাঁচতে পারবে না চাইলেও। এরা যদি শেখ হাসিনা কখনো ফিরতে পারে বা আওয়ামী লীগ কখনো ফিরতে পারে, আওয়ামী লীগ শেখ হাসিনা ঘোষণা দিয়েছে, আমি কোনো উন্নতি করার জন্য আসতেছি না, যা করেছি, এখন শুধু আসবো মানুষ হত্যার জন্য। আবারও যে হত্যাকাণ্ড আমি করতে পারি নাই, ক্লিয়ার করতে পারি নাই, একদম নিশ্চিহ্ন নির্বংশ করে দিতে পারি নাই, সেগুলো আমাকে করতে হবে এখন। এটার জন্য সে আসবে, এবং সে বারবার বলতেছে, আপনাকে বলতেছে, আমাকে বলতেছে, প্রতিদিন সে বলে সে আসবে। তো কল্পনা করতে পারেন আসলে সবাইকেই সে চেষ্টা করবে, কারণ এই মহিলার নাথিং টু লুজ, তার কিছুই নাই আসলে হারাবার। তার এমন একটা পজিশন, তার হারাবার কিছু নেই, তার সব শেষ। সুতরাং এখন আসলে সে বেপরোয়া হবে, খুন খারাপি করবে, সে প্রয়োজনে মৃত্যুবরণ করবে, কিন্তু
একদম সব শেষ করে দিয়ে বাংলাদেশকে তার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে ভারতের হাতে তুলে দিয়ে দেশটাকে ধ্বংস করে যাবে। এই মহিলা কোনোদিন জীবনে আমাদের দেশটাকে পছন্দ করে নাই, ভালোবাসে নাই। যদি বাসতো ভালো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারছি, মানে আপনাকে বলি যে ন্যূনতম একটা বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জন্য দাঁড় করিয়ে যেত। আমাদেরকে যে মানে এই যে প্রেসিডেন্টগুলো সেট আপ করতে হবে, এস্টাবলিশ করতে হবে, এগুলা ভবিষ্যতে যেন কেউ বাহিনী ব্যবহার করতে না পারলে কোন সরকার আর ফেসিস্ট হতে পারবে না। শেখ হাসিনা কি ফেসিস্ট হয়েছে? ওনার নিজে কি মানুষ খুন করেছে, গুম করেছে? না, খুন করে তো র্যাব বাহিনীগুলা, সরকারি বাহিনীগুলা কোন খারাপিতে যুক্ত ছিল। দেয়ারফর যদি ইফ দে ক্যান ইউজ দেম, এবং এটা হবে আর্মির জন্য, বাংলাদেশ যতদিন বেঁচে আছে বাংলাদেশের আর্মির জন্য সবচেয়ে বড় একটা লেসন, এবং এটা দে কুড লার্ন সামথিং আউট অফ ইট। ভবিষ্যতে কোনো জেনারেল বেপরোয়া হলো এটা করবে না, তার পরিবার আছে, তার সন্তান আছে, যে আমাকে ছাড়া হবে না, আমি খুন খারাপিতে ব্যস্ত থাকলে একদিন না একদিন আমাকে এটাতে আসতে। সিলেটের সন্তান, বৃহত্তর সিলেটের সন্তান আমাদের এই যে পুলিশের আইজিপি ছিল মামুন সাহেব, বুঝছেন, এত খারাপ ছিল না, কিন্তু শেখ হাসিনা তাকে দেখেছে যে তাকে আমি শোনাইতে পারবো কথা, এজন্য তাকে ডেকে নিয়ে এসে তাকে ধ্বংস করে দিয়েছে, তার পরিবারকে এবং তাকে। এই লোকটাকে দেখেন, সে স্যাংশন র্যাবের প্রধান বানিয়ে র্যাবেও স্যাংশন খাইছে, এরপর পুলিশের আইজিপি এখন সারা জীবন জেলে। এই লোক এখান থেকে বের হতে পারে না। শেখ হাসিনার এই যে বলছে না, শেখ হাসিনা মানে 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 পেছে আপনি যে পড়বেন, মানে গর্তের মধ্যে আপনি এখান থেকে ঘুরতে পারবেন না, সে আপনাকে ধ্বংস করে ছাড়বে। এর জন্য তার নাম দিয়েছে আমি ডেস্ট্রয়ার, অর্থাৎ ধ্বংসকারী। সে ধ্বংসকারী, সে সৃষ্টি করে নাই কোনো কিছু, ধ্বংস করেছে প্রত্যেকটা জিনিস। দেখেন, অনেকেই ভাব ধরছিল এই দেশে, কিন্তু শেষ পর্যন্ত ধরা খেয়ে গেল, ভাব ধরে রাখতে পারলো না। দেখেন, ভাবের মধ্যে সবচেয়ে বড় ভাব কি ছিল জানেন? দেশপ্রেমিক সেনা প্রধান। এই একটা ব্যাপার দেখেন, কেমন একটা ভাব আছে এর মধ্যে। দেশপ্রেমিক সেনা প্রধান, দেশপ্রেমিক সেনা প্রধান একদম ম্যাচ করে। নির্বাচন চাইলেন ডিসেম্বরে, তাই না? সেটাও কিন্তু অনেক বিতর্ক হইলো, আলোচনা হইলো যে একজন সেনা প্রধান দেশে নির্বাচন চাইতে পারে কিনা। এটা তো সরকারের ব্যাপার, সরকারের আগে উনি কিভাবে বলে, সরকারের সাথে ওনার এই দূরত্বটা কেন, এরকম অনেক আলোচনা হয়েছে। এই আলোচনাগুলোর সুযোগ করে দিচ্ছে কে? উনি করে দিল তো, তাই না? এরপর উনি যাচ্ছিল মাননীয় বিচারপতির কাছে, মাননীয় রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবের কাছে, এবং আমাদের ডক্টর ইউনূস স্যারের সাথে বসতেছিল। উনি ভিতরে ভিতরে অনেকের সাথেই বসতেছিল। কেন বসতেছিল সেটা আমরা তখন না বুঝলো, এখন তো বুঝতে পারতেছি। কি বুঝতে পারতেছি? ওই যে 25 জনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, ওরা কারা? ওরা খাকি পোশাকধারী, ওদের নামে যে গ্রেফতারি পরোয়ানা বাইর হইলো, এদেরকে বাঁচাইবার জন্য উনি চেষ্টা করতেছিল। এরকম একটা হিসাব মিলাই নেওয়ার জন্য তো ভাই বড় পণ্ডিত হওয়ার দরকার নাই, সাধারণ জ্ঞানী বোঝা যায় যে উনি ওদেরকে বাঁচাইবার চেষ্টা করতেছিল। এখন এদেরকে যে বাঁচাইবার চেষ্টা করা হইলো, এই 25 জন এখন কোথায়? ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিভাবে রাখা হয়েছে? একটা বিল্ডিং কে ঘোষণা করা হয়েছে এটা জেলখানা, এখানে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু ব্যারিস্টার তাজুল ইসলাম বলছে ওনারা অ্যারেস্ট হয়েছে কিনা এটা আমরা জানি না, এখনো আমাদেরকে অফিসিয়ালি জানানো হয় নাই। আর যদি অ্যারেস্ট হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে আদালতে ওনাদেরকে হাজির করতে হবে। 24 ঘন্টা পার হয়ে গেছে, তার মানে ওনারা অ্যারেস্ট আছে কিনা তা জানি না। কিন্তু আইসপিআর থেকে জানাইছে ওই 25 জন ওনাদের হেফাজতে আছে। হেফাজত আর গ্রেফতার একই কথা না ভাই, এটা মাথায় রাখেন। তাজুল ইসলাম সাহেব ঠিকই বলছে যে তারা কোথায় আছে এটা আমাদের জানার কথা না, আইনগতভাবে যখন হাজির করবে তখনই আমরা এটা নিয়ে কথা বলবো, এর আগে কোনো কথা বলতে চাই না। এখন দেখেন এই 25 জন কারা ভাই জানেন? এরা ছিল ওই যে গুম খুনের সাথে জড়িত, আয়না ঘরের সাথে জড়িত। আর এরা কার অধীনে ছিল? যারা ওয়াকার সাহেবের অধীনে ছিল। তার মানে কি দেখেন, ওয়াকার সাহেবের কাঁধে গিয়ে পড়তেছে না, ওনার কাঁধের সামনে কিন্তু এখন আইনি নিঃশ্বাস পড়তেছে। এই 25 জনকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কথাই তো সামনে চলে আসবে। সবচেয়ে বড় জিনিস কি আসবে জানেন? 626 জনকে যে পার করা হইলো, ওই 626 জনকে কারা পার করলো? এই 25 জনই পার করছে। এই 25 জনই জানে 626 জনকে কিভাবে পার করা হয়েছে। এদেরকে যখন জিজ্ঞাসা করবে সব বাইরের সামনে চলে আসবে। আর ওই বাইরের কথাগুলো যখন সামনে আসবে তখন কি সেনা প্রধানকে আরো প্রশ্নের সম্মুখীন করবে না? দেখেন কত বড় চাপের মুখে আছে উনি, হারে হারে টের পাচ্ছে তো এখন যে আমি ভিতরে ভিতরে যা যা করছি সবই তো এখন জনগণের সামনে, সাধারণ জনগণ তো এসব নিয়ে আলোচনা করতেছে। এগুলো যদি ভুল হয়, মিথ্যা হয়, তাহলে নিশ্চয়ই উনি লাওয়া ক্লাবের মতো আবার এসে একটা ভাষণ দিবে, আমাদেরকে জানাবে সত্য মিথ্যা। আমার মনে হয় উনি আর এটা জানাবে না। উনি নিশ্চয়ই বুঝতে পারছে যে জনগণ এত বোকা না, জনগণকে আমি বারবার বোকা বানাইতে পারবো না। গত 14-15 মাসে 2টা আলোচনা সবচেয়ে বেশি হয়েছে ভাই, নির্বাচন আর এই ওয়াকার সাহেবকে নিয়ে। কারণ কি ওয়াকার সাহেবের গতিবিধি সবকিছু সরকারের কাছে যাচ্ছিল, সরকারের কাছে খবর যাচ্ছিল। আপনারা একটা জিনিস মনে রাখেন, শেখ হাসিনা যে সিস্টেমটা রাখা গেছে ওই সিস্টেমের মধ্যেই তো ডক্টর ইউনূস স্যার এটা করছে। উনি কি ওই সিস্টেম কাজে লাগাবে না? উনি কি গতিবিধি লক্ষ্য রাখবে না কে কি করতেছে না করতেছে? আগামীতে কি ওইভাবেই দেশ চালাবেন? পারবেন না। হারে হারে টের পাইবেন দেশ কোথায় চলে গেছে, হারে হারে টের পাইবেন। কেউ ষড়যন্ত্র করে বাঁচতে পারবেন না। আগের ভিডিওতে বলছি না, বর্ষিতে গাইটা ফালাইছে, এখন শুধু জাল দিয়া উপরে উঠাবে। হ্যাঁ, জাল দিয়া উপরে উঠাবে। আপনি ভবিষ্যতে যেই প্রধানমন্ত্রী হোক না কেন
তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিছে অলরেডি। হ্যাঁ ভাই, জুলাই সনদপত্রের মধ্যে সব পেয়ে যাবেন। প্রধানমন্ত্রী সেই ক্ষমতা আর নাই, সেই ক্ষমতা ভাগ করে প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে, রাষ্ট্রপতিকেও দেওয়া হয়েছে অনেক ক্ষমতা, এবং উনি দেশের প্রধানমন্ত্রীও থাকবেন, দেশের সমস্ত আর্মি র্যাব পুলিশ উনার হাতে, আবার দলও পরিচালনা করবে। সেই সুযোগও থাকবে না। যে দেশের প্রধানমন্ত্রী হবে তাকে দল ত্যাগ করে আসতে হবে, সে দলের চেয়ারম্যান থাকতে পারবে না, সে দলের কেউ কিছু না, সে হবে দেশের জন্য প্রধানমন্ত্রী, দেশের সবার জন্য সে প্রধানমন্ত্রী, কোনো দলের থাকতে পারবে না। ওই সিস্টেম কইরাই বুঝছেন জুলাই সনদপত্র আসতেছে, ওই সিস্টেম কইরা দিয়েই বুঝছেন আগামী নির্বাচন আসবে। বলছে না ঈদের আনন্দ উপভোগ করবেন, ওই জায়গায় পৌঁছায় দিবে ভাই। কয়েকদিন আগে নাহিদ ইসলাম কি বলছিল না মনে আছে, যে এই উপদেষ্টার মধ্যে এমন কেউ কেউ আছে যারা সেফ এক্সিট নিতে চাচ্ছে। সেফ এক্সিট কারা নিতে চায়? যারা ক্রিমিনাল, যারা দোষী করছে, যারা টাকা পয়সা মারছে। তাই বুঝাইলো না? নিশ্চয়ই তাই বুঝায়, কিন্তু উনি নাম বলে নাই। কিন্তু উনি নাম না বললো, আজকে আরেকটা কথা আসছে জামাত ইসলাম থেকে, এই উপদেষ্টাদের অনেকের কণ্ঠ অডিও, মানে অডিও কল আমাদের কাছে আছে। হ্যাঁ, তাদের লিঙ্ক আছে আমাদের কাছে। লিঙ্ক মানে আবার ওইটা বুঝেন না, ওই যে ভিডিও লিঙ্ক না, এটা হলো অডিও লিঙ্ক। কে কোন কথা বলছেন, কার সাথে কি কথা বলছেন, সব আমাদের হাতে আছে। তার মানে কি জানেন, ওই যে বর্ষি গাইটা ফেলাইলো আবার, এই মাছ আর দৌড়াদৌড়ি করতে পারবে না। নিশ্চয়ই এই উপদেষ্টাদের মধ্যে কোনো একজন বা দুজন বা চারজন বেঈমান আছে। টেলিফোনে কি কি কথা বলছে, কার সাথে, সব এখন তাদের হাতে। এখন কথা হইলো তাদের হাতে কিভাবে গেল? ওই যে বললাম, স্বাধীনতার বিপক্ষের শক্তিও এখন দাঁড়ায় গেছে। স্বাধীনতার পক্ষের শক্তির সাথে লড়াই করার জন্য বিপক্ষের শক্তি তো দরকার, না হলে লড়াই করবো কেমনে? লোহাই তো লোহা কাটে। অনেকেই মনে করছেন ডক্টর ইউনূস কেমন জানি চ্যাট ব্যাট নাই, কোনো রিয়াকশন নাই, উনি কিছুই করতেছে না, উনি আপনাদের মতো বক বক করবে না, উনি হলো ডুবো জাহাজ। আপনারা তো সমুদ্রের দিকে তাকায় রয়েছেন, যেহেতু আপনারা নিজেরা সমুদ্রের জাহাজ দেখতেছেন, কিন্তু পানির নিচ দিয়ে কিন্তু ডুবো জাহাজ চলে, সাবমেরিন চলে। ওই ডক্টর ইউনূস হচ্ছে ওই ডুবো জাহাজ। ওই ডুবো জাহাজ তলে তলে অনেক কিছু সাইডা ফেলাইছে। সাইডা না ফেলাইলে ওই অডিও কল জামাতের হাতে কিভাবে যায়? সাইডা না ফেলাইলে কেন নাহিদ ইসলাম বলে শস্যার মধ্যে ভূত আছে? ভিডিওটা শেষ করবো, শেষ করার আগে শুধু এইটুকু বলবো, যারা বেঈমান আছেন সাবধান হয়ে যান, কেউ বাঁচতে পারবেন না। দেশ কিন্তু আগের অবস্থায় আর ফেরত যাবে না। হ্যাঁ ভাই, ডক্টর ইউনূস স্যার বলছে না আমাদের পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই, সামনে যেতে হবে। সত্যি ভাই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশ আগের অবস্থায় যাবে না। গত 54 বছর যেভাবে দেশ চলছে সেভাবে কেউ চালাইতে পারবেন না। আপনি যত বড় ধুরন্ধর হন না কেন, যত বড় সেনা হন না কেন, দেশকে আগের অবস্থায় নিতে পারবেন না। নতুন বাংলাদেশ হইতে বাধ্য। আমরা নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি। আমাদের পিছনে ফেরার কোনো উপায় নাই, সামনে যাইতে হবে ভাই। কেউ মনের আশা ছাড়বেন না, মনোবল হারাবেন না ভাই। আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। যে জাতি নিজের হেফাজত করতে জানে, আল্লাহ নিশ্চয়ই তার হেফাজত করবে। বন্ধুরা, আজকে আপনাদের খুব চমৎকার একটা খবর দিব। বাংলাদেশে একজন আল্লাহর ফেরেশতা পাওয়া গেছে। হ্যাঁ, একেবারে আল্লাহর ফেরেশতা, যার কোনো পাপ নাই, কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, যিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, সারা জীবন আওয়ামী লীগ করেছেন, শেখ হাসিনার সাথে রাজনীতি করেছেন, শেখ হাসিনাকে কখনো মা ডেকেছেন, আপা ডেকেছেন, শেখ হাসিনার পিতা শেখ মুজিবকে আব্বা ডেকেছেন, এবং আওয়ামী আমলে তিনি বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই লোক আল্লাহর এত বড় ফেরেশতা, তিনি মাসুম, নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই। তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় বিন্দু মাত্র কোনো অপরাধ করেন নাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি হয়তো হাসিনাকে তিনি গালমন্দ করেছেন, হাসিনাকে বকাঝকা করেছেন, ছাত্রদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন। এরকম একজন আল্লাহর ফেরেশতা পাওয়া গেছে আওয়ামী লীগ করে, অথচ জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি বিন্দু মাত্র অপরাধ করেন নাই, বা তার সারা জীবনে কোনো অপরাধ নাই। সেই লোকটা জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, 5 আগস্টের পরে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে ছাড়িয়ে এনেছেন। এরকম একজন আল্লাহর ফেরেশতা নিষ্পাপ মাসুম কেমনে হলেন? তার এই অপাপ বোধের এবং মাসুম হবার, নিষ্পাপ হবার সার্টিফিকেট কে দিয়েছেন? হ্যাঁ, সার্টিফিকেট দিয়েছেন আমাদের আর এক নিষ্পাপ মাসুম, যার বিন্দু মাত্র কোনো অপরাধ নাই, সেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলোই কিন্তু বলেছেন। আমি আপনাদের যেটি বললাম, আমি হয়তো একটু অন্যভাবে মজা করে বলেছি, কিন্তু আসলে মজার বিষয় নয় এটা। আপনারা জানেন, গত 2 দিন আগে কালবেলা পত্রিকা একটি রিপোর্ট করে, সেখানে বলা হয় যে সাবেক আওয়ামী মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 কূটনীতিকের বৈঠক, অর্থাৎ সেখানে ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূত, এই 3 জন সাবের হোসেন চৌধুরীর বাসায় গিয়ে তারা সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছে। বাংলাদেশে নিষিদ্ধ এরকম একটি দলের নেতার সাথে বিদেশি কূটনীতিকরা দেখা করেছে, কথা বলেছে, বৈঠক করেছে। এই প্রশ্ন করা হয়েছিল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, জুলাই গণ অভ্যুত্থানের সুবিধাভোগী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।